খোলা মনে খোলা কথা অকপটে আজ আমার সঙ্গে যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, বহুদিন পর তার সাথে একটা খোলা মনে খোলা কথার আমরা রাজনৈতিক আড্ডা তো দিতে এসছি। ডক্টর এম নুরুজ্জামান, এবং সবথেকে বড় বিষয়, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যিনি একেবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী, আজও তিনি কর্মী, সেদিনকেও তিনি কর্মী ছিলেন, এবং তার থেকে আরও বেশ কয়েক বছর আগে যখন প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি চলছে সেই সময় লড়াকু কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী কর্মী। পরবর্তীকালে 2011-এ তিনি প্রথমবার ভোট রাজনীতির ময়দানে জয়যুক্ত হয়েছেন একেবারে উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে। তারপর 2016-তে তিনি দ্বিতীয়বার যখন অন্য কেন্দ্র থেকে দাঁড়ালেন সেখানেও তিনি কিন্তু সফলভাবে পাশ করলেন পুশকুড়া থেকে। কিন্তু তার অনেক আগে থেকে তিনি পুরসুরা থেকে, এবং তার অনেক আগে থেকে তিনি কিন্তু এই ভোটের রাজনীতি বলুন, রাজ্য রাজনীতির বলুন, তিনি কিন্তু আছেন। তার সাথে আমরা এই মুহূর্তে অনেকদিন পর তিনি আজকের মিডিয়ার মুখোমুখি। প্রথমেই জানতে চাইবো কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে, আলহামদুলিল্লাহ। বেশ। একটা বিষয়, যে বর্তমান পরিস্থিতিতে যেরকম যা চলছে, দল সার্বিকভাবে যা চলছে, এবং দল প্রায় 13 বছর ক্ষমতায় হয়ে গেল, তাতে আপনারা এখন দলের দীর্ঘদিনের পলিটিক্যাল কর্মী, কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে? দেখুন, দল তো ঠিক আছে, ভালোভাবে চলছে। মমতা ব্যানার্জি বিভিন্ন উন্নয়নের প্রকল্প নিয়েছেন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্যে। তো সেই প্রকল্পগুলো তো কার্যকরী হচ্ছে, এতে মানুষ উপকৃত হচ্ছে। আর 2 নম্বর কথা হচ্ছে, বিরোধী বলতে তো এখন বর্তমানে কিছুই নেই। সিপিএমের এখন ডানা ভেঙে গেছে, কংগ্রেসের কোনো নেতৃত্ব নেই। তো সুতরাং সেই জায়গায় মানুষের দল নেত্রী মমতা ব্যানার্জি এবং পরবর্তীকালে আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি এভাবে উঠে এসছে, তাতে আগামী দিনে সাধারণ মানুষের কাছে ভালো বার্তা যাচ্ছে। যে কথা আপনি বলছেন যে সত্যি বিরোধী নেই, একদিকে সিপিএম, একদিকে কংগ্রেস সেইভাবে বিরোধিতার জায়গায় নেই, এবং বিজেপিকে আপনারা বিরোধিতার জায়গায় ধরছেনই না, তার কারণ বাংলার রাজনীতিতে এইটাই কি তৃণমূল কংগ্রেসের কাছে বর্তমান যা পরিস্থিতি, তাতে কি এক্সট্রা অ্যাডভান্টেজ, আবার এটাই কি ডিসঅ্যাডভান্টেজ বলে মনে করেন আপনি? দেখুন, সেটা হচ্ছে যখন আমাদের হয়েছিল, পিকে যখন এসেছিলেন, যখন ওই প্রশান্ত কিশোর, উনি একটা স্টেটমেন্ট আমার মনে আছে, উনি বলেছিলেন মমতা ব্যানার্জি তো 30+ এগিয়ে আছেন, 30% মুসলিম ভোট, হ্যাঁ, তো সেটা দিয়েই তো উনি শুরু করছেন। তা হিন্দু ভোটে কিছু পেলেই তো ওকে হারাবে কে? তো অঙ্কটা সেই জায়গায় আছে, রাজনীতির অঙ্ক। হ্যাঁ, তারপর এখন দেখুন এই আমাদের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার, তারপর কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী, বিশেষ করে আজকেরই কাগজে পড়ছিলাম এই যে স্বাস্থ্য নিয়ে যেটা উনি নতুন করছেন, যেটা ফেয়ার প্রাইস সব বিভিন্ন এইটা ব্লক পর্যায় পর্যন্ত ডিসিশন নিয়েছেন যে আর কি সেটা ছড়িয়ে দেবেন। হ্যাঁ, সেটা প্রচুর মানুষ উপকৃত হয়েছে এবং হচ্ছে। স্বাস্থ্য তো হচ্ছে আমাদের একটা খুব কনসার্নের বিষয়, না একটা উদ্বেগের বিষয়। তো সুতরাং সেই জায়গায় আমাদের ভালো কাজই করছে মমতা ব্যানার্জি। একটা বিষয় জানতে চাইবো, সমালোচকরা বলছেন যে তৃণমূল কংগ্রেস কার্যত দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়, তো অন্যটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রিসেন্টলি যে সমস্ত কমিটি হয়েছে, বিধানসভা, দল এবং লোকসভা, সেখানে তারা জায়গা পাননি। আপনি কিভাবে দেখেন? না, আমি এটা বিশ্বাস করি না। দেখুন, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আলাদা দল বা অন্তর্দলীয় কিছু ভাই আমার মনে হয় না। এই কথাটা জাস্ট গসিপ, এটা আমার মনে হয় না, বিশ্বাসযোগ্যতা নেই এর মধ্যে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যে দুটো আলাদা দলের মধ্যে দুটো গ্রুপ, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, আমি অন্তত দেখি না। একটা বিষয়ে, যখন আপনারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে সিপিএমের বিরুদ্ধে লড়ছেন, মানুষ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেছে, তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দিয়েছে, জয়যুক্ত হয়েছে। কিন্তু এটাও তো ঠিক, ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস দুটো শব্দই প্রায় পরিপন্থী হয়ে যায়। এই কারণে সারদা থেকে শুরু করে ত্রিফলা বিতর্ক থেকে শুরু করে বর্তমান দুর্নীতি, আমি একদম প্রাইমারি শিক্ষার দুর্নীতি, খাদ্য মন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছেন, শিক্ষামন্ত্রীও জেলে রয়েছেন। অবশ্যই আপনি বলবেন যে ইডির দিকে তিনি হয়তো তিনি রেহাই পেয়েছেন, তবে এখনো সিবিআইয়ের দিক থেকে তিনি পাননি। এইটা কি তখন বুঝেছিলেন যে দল এই অবস্থায় যেতে পারে? এখন কি খানিকটা অনুতাপ হয়?
না, দল দেখুন, দলের মধ্যে কিছু নেতা যদি দুর্নীতি করে তার জন্য তো আর নেত্রী দায়ী হবেন না। বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিও দায়ী হবেন না। আর দল যখন বড় হয় তার মধ্যে কিছু তো বেনজল ঢুকেই যায়, মানে ঢুকে যায় মানে বলতে তার মধ্যে কিছু হয়তো খারাপ দিক চলে আসতে পারে, সেগুলো শুধরে নেওয়া দরকার। নিশ্চয়ই শুধরে নেবেন, মমতা ব্যানার্জি নিচ্ছেন আশা আপনি করি। মনে করেন যে হ্যাঁ, বেনজল হ্যাঁ। ঢুকেছে? মনে হবে সম্ভাবনা আছে, মানে ঢুকেছে, মানে মানুষ বলছে যেটা বলছে তার মধ্যে কিছুটা হয়তো সত্যতা থাকলেও থাকতে পারে। সঠিকভাবে দেখুন, এ বিষয়ে এগুলো তো কাটাছেঁড়া করে করে দল যদি সিদ্ধান্ত নেয় যে আগামী দিনে, যে একটা ফ্রেশ, যেমন অভিষেক ব্যানার্জি 21শে জুলাই বলছিলেন বিত্তবান নয় বিবেকবান মানুষ চাই, তো উনি যোগ্যদের দল যদি এইভাবে তুলে আনে, আগামী দিনে দল উপকৃত হবে। আর দল আগামী 2026-এও থাকবে, আর তো কেউ নেই বাজারে। 2026-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো বাজারে আর কোনো সেলেবল কমিউনিটি নেই। সেলেবল কমিউনিটি দিয়ে আপনি যেটা বলছেন, এইটাই আমি এই জায়গাটাই আসতে চাইছি। এটাই কি নিজেদের প্রতি ঔদ্ধত্যটাকে আরো বাড়িয়ে তুলছে বলে আপনি মনে হয়? সেটা আমি জানি না। যে মানুষ দেখুন, এটা ঠিক, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। জ্যোতিবাবুও বলতেন যে মানুষ ইতিহাস রচনা করে। তো সুতরাং নিশ্চয়ই মানুষই শেষ কথা বলবে, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি যে এখানে ঔদ্ধত্যের জায়গা নেই, বাস্তবতার কথা। তো মানুষ এখনো পর্যন্ত আমার মনে হয় যেটা মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন। আগামী দিনে কি হবে সেটা মানে সেটা পরবর্তী ভাবনার বিষয়, বা সেটা ইতিহাস বলবে মানুষ, কিন্তু ভবিষ্যৎ কথা বলবে। কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে অ্যাজ অফ নাও যে তৃণমূল এখন বর্তমানে 13 বছরের একটা দল, 98 সালে যা জন্ম হয়েছিল, আজকে ধরুন 24 মানে 26 বছর প্রায় অতিক্রম করে 1 জানুয়ারি 27-এ পা দেবে। তো সুতরাং তার মধ্যে 13 বছর ক্ষমতা এসছে। কিন্তু যখন 98-এ তৃণমূল জন্ম হয়েছিল, তখন আমার মনে আছে, আমি যখন প্রচারে গিয়েছিলাম পঞ্চায়েত ইলেকশনের আগে, আমি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমরা মানে প্রতি মিটিংয়ে নিয়ম করে পশ্চিমবাংলার ভাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমরা বলতাম। ঠিক আছে, তো তখন থেকে আমরা মমতা ব্যানার্জিকে ভাবি মুখ্যমন্ত্রী হিসেবেই ভাবতাম। একসাথে আমরা সারা বাংলা ঘুরেছি, অনেক করেছি। তো কথা হচ্ছে যে আগামী দিনে ভবিষ্যতে কী হয় বলা যায় না, কিন্তু এই মুহূর্তে তৃণমূল মানে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়নের দিশা হিসেবে কাজ করছে। সেটাই মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং মানুষ আস্থা রেখেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপরে। সেইটাই আমাদের কথা। আপনি 98-এর কথা বললেন, তখন আপনারা ভাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেন। এখন কোনো বিধায়ক তারা বলে ভাবি উপমুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র দপ্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া হোক, তিনি শোকজও হয়েছেন। কি বলবেন? তাই দেখেন, দেখছে কেউ যদি দাবি করে তো করতেই পারে, এবং সেটা হবে কিনা সেটা আমি জানি না। কি সেটা হবে কিনা, এর মধ্যে সেই স্পার্ক দেখতে পান? সেটা তো আছে, সে তো টিমটাকে ধরে নিয়েছে। সে তো একটা মানে যুব সমাজ আইকন হিসেবে সে তো নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যদিও অনেক পরে, আমাদের সে অনেক জুনিয়র, কিন্তু কথা হচ্ছে কেউ যদি দাবি করে, সে দাবি তো আমি অনার্য বলবো কেন? দাবি করলে শো করে দল হয়তো সেই মুহূর্তে ওপেনলি এটা বলতে চাইছে না, সেটা আগামী দিন হবে না, এ কথাও বলা যায় না। আমি একটা কথা দেব, তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোরতর সমালোচকও এইটা মানবেন না যে আন্দোলন করে নেত্রী উঠে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে মার খেয়ে একটা সিপিএমের বিরুদ্ধে এক মহিলার লড়াই করে তিনি উঠে এসেছেন, এবং তার সাথে আপনারা জৈব সৈন্যরা ছিলেন। এখন যারা বলেন যে একেবারে হেলিকপ্টার থেকে নেমে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সিঁড়িও ভাবেননি, তিনি এসকালেটারে করে এসেছেন, আপনারা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যখন তার স্পিচ শোনেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু প্রকল্প, বিশেষ করে তিনি যখন এইবারে পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি যখন জনজোয়ার করেছিলেন, এবং তারপরে পঞ্চায়েত নির্বাচনে তার অনেকটা বেশি এফেক্ট হয়েছিল, কিভাবে দেখেন অভিষেকের এই গোটা প্ল্যানিং? অভিষেক ব্যানার্জি কাজ করছে, তার মধ্যে জনপ্রিয়তা আছে, জনপ্রিয়তা বাড়ছে। তো আমরা অভিষেক ব্যানার্জিকে কীভাবে দেখবো? অভিষেক ব্যানার্জি দেখেন, একটা সময় আসে যখন একটা প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে হয়, বা জায়গা তৈরি করতে হয়। তো সেই প্রজন্মের উত্তরাধিকার যদি অভিষেক ব্যানার্জি হয়, তো ক্ষতি কী? আমরা স্বাগত জানাবো, আমরা নিশ্চয়ই স্বাগত জানাবো অভিষেকের মানে বর্তমান রাজনীতিকে এবং তার ভবিষ্যৎ রাজনীতিকে। অভিষেক ব্যানার্জিকে কেন্দ্র করে যদি যুব সমাজ জাগ্রত হয়, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আমার যখন তখন আমার মনে আছে, প্রথম আমি স্কুলে বক্তৃতা দিয়েছিলাম রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ, বুঝলেন?
তো তখন আমি বলেছিলাম যে মানে মানে এটা আমার, দেখেন আমার যা কিছু যেটুকু প্রথম রাজনৈতিক পরিচয় হচ্ছে আমার বাবার কাছ থেকে। আমার বাবা A.K.M. হাসানুজ্জামান সাহেব, তিনি ছিলেন বাংলার মুসলমানদের মানে একটা অবিসংবাদিত নেতা। তিনি 1971 সালে অজয় মুখার্জি ক্যাবিনেটে শিল্প বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন। এবং তারপরেও দেগঙ্গা থেকে 3বার MLA হয়েছিলেন। রাজ্জাক মোল্লা তিনি একবারই জীবনে হেরেছেন আমার বাবার কাছে। তো যাই হোক, তার একটা রাজনৈতিক জীবন খুব মানে অত্যন্ত ছিল, ক্যারিসম্যাটিক ছিল। তো আমি যেটুকু পেয়েছি সেটুকু তার কাছ থেকেই পেয়েছি। তো কথা হচ্ছে যে উনি আমি সেই বক্তৃতা দেওয়ার কথা বলছিলাম স্কুলে 22শে শ্রাবণের বক্তৃতা। আমি বলেছিলাম যে বঙ্কিমচন্দ্র ঊনবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথের গলায় মালা দিয়ে গেছিলেন, আর রবীন্দ্রনাথ মালা দিয়ে গেছেন বিংশ শতাব্দীর যুব সমাজকে। হ্যাঁ, তিনি বলে গিয়েছেন, ওরে নবীন, ওরে সবুজ, ওরে আমার কাঁচা, আদমরাজের ঘা মেরে তুই বাঁচা। তো আমাদের সেই যুব সমাজের ভবিষ্যৎটা আমাদেরই ভাবতে হবে। তো সেই জায়গায় আমার মনে হয় অভিষেক ঠিক আছে, রাইট চয়েস। বেশ, আমরা প্রাক্তন বিধায়কের সাথে কথা বলছি। স্বাভাবিকভাবেই আগের যখন তারা রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং তারও আগে তার বাবার কথা তিনি বলছেন 70-71-এর সময় থেকে আজকে 2024 অনেকটা সময় পেরিয়েছে। আমরা যখন আজকের এই আলাপচারিতায় রয়েছি, রাত পোহালেই কিন্তু একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকসভায় একটা বিষয় কিন্তু পাশ হলেও হতে পারে। সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট, এক দেশ এক ভোট। 1950 সে যখন প্রথম প্রজাতন্ত্র স্থাপন হয়ে 1951 থেকে, আমি যদি ভুল না বলি, 67 পর্যন্ত এক দেশ এক ভোট হয়েছিল। তারপরে সেটা বিভিন্ন বিধানসভা ভাগ হয়ে যায়। 83-তে ইন্দিরা গান্ধীর জামানায় এটা আবার অ্যাপ্লাই হয়েছিল, কিন্তু সেটা হয়নি। মোদী সরকার 2014-এ ক্ষমতায় আসার পর তারা কিন্তু বারবার অ্যাপ্লাই করেছে। অবশেষে এটা কিন্তু আগামীকাল লোকসভায় এই বিল পেশ হতে চলেছে। তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করছে। আপনি কি মনে করেন এটা ঠিক যথার্থ বিরোধিতা করা, নাকি এক দেশ এক ভোটই ঠিক আছে? না, আমার মনে হয় দেখুন, ভারতবর্ষ হচ্ছে নানা ভাষা, নানা জাতি, নানা ধর্মের গোষ্ঠীর, এটা সেই কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, কচ্ছ থেকে কহিমা পর্যন্ত একটা বিশাল বৈচিত্র্যময় মানে অনেকগুলো জনজাতির সমন্বয়ে গঠিত এই দেশ। তো আমরা বলি নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো আমাদের এই বিবিধ, ইউনিটি ডাইভার্সিটি, এই যে কনসেপ্টটা, আগে ধর এক একটা রাজ্যে এক একটা আলাদা অস্তিত্ব আছে, তাদের বিভিন্ন সময় তাদের ভোট হয়েছে। এবার ধরুন আজকে এই বছর যাতে হলো, সামনের বছর যদি বলে আবার বিধানসভা ভোটে ফেস করতে হবে, তো তারা রাজি হবে কেন? বিজেপি লোকালই হয়তো রাজি হবে না। কি ধরেন গুজরাটে বছর ভোট হয়েছে, হরিয়ানায় ভোট হয়েছে, মহারাষ্ট্রে ভোট হয়েছে, ও বিজেপি নেতারা আবার রাজি হবে ওখানে আবার ভোট করাতে? তো কথা হচ্ছে এতে দলের মধ্যেই অন্তর্কলহে পড়বে। আর এক দেশ এক ভোট ওরা কী জন্য চাইছে জানি না। তা কী করে কি মোদি কি রাষ্ট্রপতি হতে চাইছে নাকি আগামী দিনে? না, তো সুতরাং মোদিরও তো বয়স হয়েছে, নরেন্দ্র মোদির। তো সেটা আমার মনে হয় না এটা রাজ্যের ক্ষেত্রে, সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা হস্তক্ষেপ বলে আমার মনে হয়। ব্যাপারটা হচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট বা বিভিন্ন যে আঞ্চলিক ভোটগুলো একসঙ্গে একদিনে হবে। না, একদিনে সেটা সম্ভবই নয়। আমার মনে হয় এত বড় দেশে এটা কোনোদিনই সম্ভব নয়। এটা সম্ভব নয়, বাস্তবিক নয়, এটা অবাস্তব প্রস্তাব। এটা বেশ অবাস্তব প্রস্তাব তিনি মনে করছেন। আমি আরেকটা বিষয় আসবো। আপনারা যখন পুরনো যারা কর্মী, তৃণমূল কংগ্রেসের যোগ্য ছায়াসঙ্গী ছিলেন, বর্তমানে আপনারা নেত্রীর, আপনাদের দলের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই জায়গা থেকে অনেকটা কিন্তু আপনারা এই মুহূর্তে দূরে আছেন, সক্রিয়ভাবে দূরে আছেন। ডেফিনেটলি আপনি তৃণমূল কংগ্রেসের একেবারে লাইফ টাইম মেম্বার, কিন্তু সক্রিয়ভাবে আপনারা দূরে আছেন। আমি যদি এক এক করে নাম বলতে যাই, মুকুল রায় থেকে শুরু করে আপনি যারা এখন দলের রেজিস্ট্রেশনের সময় অবধি ছিলেন, পরবর্তীকালে অনেকে এসেছেন, কিভাবে দেখেন এটাকে? এটা ঠিক, অনেক সময় হয়তো এই না, বিশেষ করে ধরেন এই কোভিড হলো না, কোভিড 2000 কোভিড, যেটা 2021 কোভিডের সময় আমার স্ত্রী মারা গেলেন, আমারও কোভিড হয়েছিল। সেই সময় থেকে বিধানসভার পর থেকে আমার নিজের শরীর টরীর ভালো খুব একটা যায় না। তো কোভিডের পর থেকে একটা নানা রকম আছে সমস্যা এবং সংকটের মধ্যে দিয়ে গিয়েছে। তবু দলের সঙ্গে মোটামুটি সম্পর্ক আছে, যেখানে যখন ডাকে যাই, যখন বিভিন্ন ইয়েতে। তো ইনফ্যাক্ট দেখা যাক কি হয় আগামী দিনে। আমি দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেক সময় বলে নেত্রীর স্বভাব এখন চেঞ্জ হয়ে গেছে। নেত্রী এখন আগে বিরোধী নেত্রী যখন ছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি চেঞ্জ হয়ে গেছেন, এটা আপনি মানেন? হ্যাঁ, চেঞ্জ তো হয়েছেন, অনেকটাই চেঞ্জ হয়েছেন। সেটা তো বলবো, ভুল বলবো কেন? নিশ্চয়ই চেঞ্জ হয়েছেন তো বটেই।
এটা কি রাজনীতির অংশ চেঞ্জ হওয়াটা? সময় 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 কথা বলে। সময় কথা বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা তিনি কিন্তু ছেড়ে দিলেন, খুব ডিপ্লোম্যাটিক উত্তর, সময় কথা বলে। আমরা সময়ের সঙ্গেই চলবো। আমি একটুখানি আপনার পরবর্তী প্রজন্ম আসবো, বাবার ছত্রছায়ায় বড় হওয়া, বাবা যে পথে গিয়েছেন তারপরে আপনি এসছেন, আপনার পরবর্তী প্রজন্ম, ছেলেরা কি সক্রিয়ভাবে রাজনীতিতে আসবে নাকি আসতে আপনি দিতে চান না, বর্তমান রাজনীতি যা দেখছেন? এই সত্যি বর্তমানে নোংরা রাজনীতির মধ্যে মনে হয় না ওরা কিছু সুবিধা করতে পারবে। আর যদি আসতে চায় আমি নাও বলবো না। আমার ছেলে যদি আসতে চায় তো আমি তাদের নাও বলবো না। এবার কিন্তু কথা হচ্ছে যে আমি মানে সক্রিয়ভাবে আমি নিজেও এখনও মানে শারীরিক এবং মানসিকভাবে অতটা মানে ভালো জায়গায় নেই। তো সেটা আমি নিজে এই খুব একটা ভালো জায়গায় যদি যাই তখন আমার ছেলেকে আবার টেনে তোলার চেষ্টা করব। আর ও যদি নিজে থেকেই যদি রাজনীতি সক্রিয় রাজনীতি করতে চায় তো স্বাগত, আমি স্বাগত জানাবো, ও করুক। দলের ভবিষ্যৎ কেমন দেখছে? তাহলে ভবিষ্যৎ তো বললাম মানে আপাতত 26 পর্যন্ত তো ভয় নেই, পরে 31-এ কী হবে আমি জানি না। 26-এর পরে খানিকটা ভয় থাকলেও হতে হয় অবশ্যই। দেখেন অ্যান্টি ইনকামবেন্সি তো থাকেই, রাইট, সব জায়গায় থাকে। রাইট। সেই জায়গায় অভিষেক ব্যানার্জিও নেতৃত্বে আসেন, তিনি কীভাবে ট্যাকেল করবেন সেটা তার উপর নির্ভর করছে অনেক কিছু জিনিস, তাই না? বা মানুষের অ্যান্টি ইনকামবেন্সি একটা বিষয় রয়েছে না। তো সুতরাং সেটা তো একটা দেখতে হবে কখন কি মানে পারমুটেশন কম্বিনেশন কীভাবে দাঁড়াবে, মানুষ কীভাবে নেবে, এগুলো সব অনেকগুলো বিষয় রয়েছে। 2011-এ আপনি বিধায়ক তৃণমূল কংগ্রেসের টিকিটে, 2016-এ দ্বিতীয়বার বিধায়ক, 2021-এ আপনাকে বিধায়কের এতে আপনি এলেন না, কেন? সেটা হয়তো আমি পুরসুরার এমএলএ ছিলাম, তো পুরসুরার রাজনৈতিক পরিস্থিতি তখন এমন একটা পরিস্থিতি ছিল, ওখানে মানে দেখুন ওটা মেনলি ওখানে নদীমাতৃক এলাকা এবং ওখানে হিন্দু মেজরিটি এলাকা, মানে ধর্মীয় দিক দিয়ে দেখতে গেলে ওখানে 75% হিন্দু, 25% মুসলিম। তা আমি জিতে এসেছিলাম, ওখানকার আগে এমএলএ ছিলেন পারভেজ রহমান। তো আমি জিতে এসেছিলাম অ্যাকচুয়ালি ওখানে যে আমি নিজে ডাক্তার এবং আমি সেখানে মানুষের জন্য সমাজসেবা করার জন্যে। কিন্তু তারপরে দেখলাম পরিস্থিতি ওদিকে পুরো আরামবাগ সাব ডিভিশনে পরিস্থিতি এখন বিজেপির দিকে অনেকটা ঢলে পড়লো। আর সেই জন্য আমি সেই জায়গায় আমাকে অনেকে বলেছিল, মানে আমাকে একজন আমাদের ওই পুরসভা কেন্দ্রেরই একটা আমার ভক্তরা আর কি বলেছিল, ডাক্তারবাবু আপনার ভক্তরা কিন্তু বেশিরভাগ সব বিজেপি চলে যাচ্ছে, আপনি বিজেপি থেকে দাঁড়ান। আমি বললাম না ভাই, আমি আদর্শগতভাবে আমি বিজেপি থেকে যেতে পারবো না, এটা সম্ভব নয়। আমি ভোট ব্যাংকের কথায় আসবো। শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ডিজিটাল মিডিয়া, তারা বলছেন 2025-এর নতুন বছরে কোনো একটা নতুন দল হয়তো হচ্ছে, ইলেকশন কমিশনে তার নাকি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই খবর আপনার কাছে আছে? না আমি জানি না, উড়ো কথা আমিও শুনেছি দু একজনের কাছে, কিন্তু নির্ভরযোগ্য সূত্রে আমি সেরকম জানি না এখনো পর্যন্ত। তো ভোট ব্যাংক কারা করছে তাও জানি না, এই যে বলছে নতুন দলের কথা, কারা করছে, কি উদ্দেশ্যে করছে, তাদের একই অভিসন্ধি কী বা তাদের একই তাও জানি না। ভোট ব্যাংক একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংক খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে পাখির চোখ করে এসছে সব রাজনৈতিক দলই। কি মনে করছেন এই মুহূর্তে সংখ্যালঘুদের পাশে বর্তমান রাজ্য সরকার কতটা আছে? দেখুন রাজ্য সরকার কতটা আছে সেটা হচ্ছে, কারণ সংখ্যালঘুরা রাজ্য সরকারের পাশে খুব স্ট্রংলি আছে। কারণ সংখ্যালঘু কাছে সংখ্যালঘুদের যাই হোক না কেন, সংখ্যালঘুদের এখন তারা তো অন্তত বিজেপির ভয়ে হোক বা যে কারণেই হোক না কেন, তারা সংখ্যালঘুরা স্ট্রংলি তৃণমূলের সঙ্গে রয়েছে। এখন আমি তা অনেক সময় বলি আর কি, ঘরোয়াভাবেই বলি বা যে বলি যে দেখো এখন দুই এখন আমাদের তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে মুসলমান। মহিলারা কি লক্ষ্মীর ভাণ্ডার, আর এটা হচ্ছে মুসলমানদের মেজরিটি অংশ এখন তৃণমূল। এটা ঠিক, অনেক সিপিএম একটা সময় সিপিএমে ছিল, সেই সিপিএম থেকে সেই মুসলিম সেই লোকগুলো সবই তো সব তৃণমূলেই চলে এসছে। এখন তৃণমূলের তারা হচ্ছে কাণ্ডারি বা তৃণমূলকে মানে স্ট্রংলি দাঁড় করিয়ে রেখেছে। তো সুতরাং সেই জায়গায় মানে সংখ্যালঘু ভোট এখন তৃণমূলের একটা বড় অ্যাসেট। আপনি যথেষ্ট শারীরিকভাবে এখন সুস্থ আছেন। 2026-এ যদি আবার আপনার কাছে অফার আসে, নেত্রীর তরফ থেকে অফার আসে, 2026-এ কি আপনাকে তৃতীয়বারের জন্য ভোট যুদ্ধের ময়দানে দেখা যাবে? সেটা নিশ্চয়ই ভাবতে পারি আমি, যদি আমি সুইটেবল সিট পাই বা সেরকম যদি আমার হয়। আমি দেখেন আমার নিজের এলাকা তো আমি অ্যাকচুয়ালি 24 পরগনা, আমি 24 পরগনার ছেলে। তো আমি এবং দীর্ঘদিন রাজনীতি করেছি মূলত 24 পরগনায়।
তো 24 কোনো সিট যদি পাই ধর তাহলে আমি খুশি হব। হ্যাঁ, দাঁড়াবাড়ি আমার তো রাজনীতি আমার রক্তে, আমার বাবার থেকে এটা মানে জেনেটিক্যালি ক্যারেট। তো সুতরাং নিশ্চয়ই সেরকম অফার এলে আমি নিশ্চয়ই চিন্তা করবো পজিটিভ। রাজনীতি আমার রক্তে, এবং যদি আমার কাছে অফার আসে তাহলে অবশ্যই আমি পরবর্তীকালে দেখাবো। কিন্তু তিনি খুব একটা জায়গায় খুব সুন্দরভাবে সোজা ব্যাটে খেললেন, ডিপ্লোম্যাটিক উত্তর দিলেন, সময় বলবে অনেক কথা। আমরা সময়ের দিকে তাকিয়ে থাকবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অকপটে সোজা কথা সাফভাবে প্রাক্তন বিধায়ক ডক্টর এম নুরুজ্জামানের কাছ থেকে শুনলাম। আমরা অবশ্যই রাজ্য রাজনীতির দিকে তাকিয়ে থাকবো, তার কারণ যখন আমরা এই প্রতিবেদন করছি 2024 একেবারে শেষ লগ্নে, 2025 শুরু হবে, 2026-এ ভোট রয়েছে। সব কিছু মিলিয়ে আমাদের নজর থাকবে বাংলার এবং দেশের রাজনীতির ময়দানে।